আজ আমরা কথা বলবো মিশেল ফুকোকে নিয়ে। তিনি এমন একজন চিন্তাবিদ যিনি সত্য, জ্ঞান আর ক্ষমতা নিয়ে আমাদের একেবারে ভেতরকার বিশ্বাসগুলোকেই নাড়িয়ে দিয়েছিলেন। চলুন তার সেই বিপ্লবী চিন্তাধারার জগতে একটু ঘুরে আসা যাক। ফুকো তার কাজ শুরু করেছিলেন স্বাধীনতার এক বেশ উস্কানিমূলক ধারণা দিয়ে। তিনি বলতে চাইছেন যে আমরা নিজেদের যতটা স্বাধীন ভাবি আসলে ততটা নই। আমরা এমন কিছু শক্তি দিয়ে বাঁধা যা আমরা হয়তো দেখতেই পাই না বা চিনতেও পারি না। তাহলে প্রশ্নটা হলো, কে বা কি আমাদের এই স্বাধীনতাকে আটকে রেখেছে? আর ঠিক এই প্রশ্নটাই ছিল ফুকোর সারা জীবনের কাজের মূল চালিকা শক্তি। তার এই প্রশ্নের উত্তরটা বুঝতে হলে আমাদেরকেও তার চিন্তার পথ ধরে একটু হাঁটতে হবে। আমরা মোট 5টি ধাপে তার এই অসাধারণ বুদ্ধিবৃত্তিক যাত্রাকে দেখব। প্রথমে জানব ফুকো মানুষটা কেমন ছিলেন, তারপর তার জ্ঞান আর উন্মাদনার ইতিহাস নিয়ে কাজ, বস্তু ও চিন্তার শৃঙ্খলা, তার সবচেয়ে বিখ্যাত ধারণা ক্ষমতা, জ্ঞান আর শৃঙ্খলা, এবং সবশেষে যৌনতা নিয়ে তার কাজ আর তার রেখে যাওয়া উত্তরাধিকার। তো চলুন শুরু করা যাক মানুষটিকে দিয়ে। মিশেল ফুকো জন্মেছিলেন ১৯২৬ সালে ফ্রান্সের পোয়াতিয়ে শহরে। তার পরিবার ছিল বেশ নামকরা, বাবা দাদা সবাই ছিলেন শল্য চিকিৎসক বা সার্জন। ফুকোর বেড়ে ওঠার সময়টা বেশ ইন্টারেস্টিং। দেখুন, তিনি জন্মেছিলেন পল মিশেল ফুকো নামে। ৪০-এর দশকে প্যারিসে দর্শন নিয়ে পড়াশোনা শুরু করেন দারুণ সব চিন্তাবিদদের কাছে। কিন্তু ৫০-এর দশকে এসে তিনি দুটো বড় সিদ্ধান্ত নিলেন। এক, নিজের নামের পল অংশটা বাদ দিলেন, আর দুই, পরিবারের ডাক্তারির ঐতিহ্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করে দর্শনকেই নিজের পথ হিসাবে বেছে নিলেন। আর ৬০-এর দশকে এসে তো তিনি পল সার্ত্রের মতো বিখ্যাত অস্তিত্ববাদীদেরও জনপ্রিয়তায় ছাড়িয়ে গেলেন। শুরু থেকেই তার মধ্যে একটা প্রথা ভাঙার প্রবণতা ছিল, যা তার ভবিষ্যৎ চিন্তার ভিত্তি তৈরি করে দিয়েছিল। এবার আসা যাক তার কাজে। ১৯৬১ সালে প্রকাশিত তার প্রথম বড় বইটাই ছিল একেবারে অন্যরকম। এটা ঠিক চিরাচরিত ইতিহাস নিয়ে লেখা ছিল না, বরং এটা ছিল একটা ধারণার ইতিহাস। আর সেই ধারণাটা হলো উন্মাদনা বা পাগলামি। ফুকো এখানে একটা দারুণ যুক্তি দিয়েছিলেন। তিনি বললেন, এই যে আমরা বলি পাগল, এই ধারণাটা কিন্তু কোনো চিরন্তন সত্যি না। এটা আসলে সমাজই তৈরি করেছে। একটা সমাজ ঠিক করে দেয় কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। আর যেই মুহূর্তে সমাজ স্বাভাবিকের একটা গণ্ডি তৈরি করে, ঠিক সেই মুহূর্তেই তার বাইরের সবকিছুই অস্বাভাবিক বা পাগলামি হয়ে যায়। আর তখন তাকে নিয়ন্ত্রণ করার দরকার পড়ে। তার বই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশনে তিনি এই ঐতিহাসিক পরিবর্তনটা খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। যেমন ধরুন, মধ্যযুগে পাগলদের কিন্তু সমাজেরই একটা অংশ ভাবা হতো। এমনকি তাদের কথায় এক ধরনের বিশেষ জ্ঞান আছে বলেও মনে করা হতো। কিন্তু পঞ্চদশ শতকে এসে তাদের বোকাদের জাহাজে করে নির্বাসনে পাঠানো শুরু হলো। এরপর সপ্তদশ শতকে তো রীতিমতো গ্রেট কনফাইনমেন্ট বা ব্যাপক আটকের যুগ শুরু হলো। তাদের আলাদা করে বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে রাখা হতে লাগলো। আর আধুনিক যুগে এসে এই পাগলামিকে বানানো হলো একটা মেডিকেল সমস্যা, মানসিক রোগ, যাকে মনোরোগবিদ্যা দিয়ে ঠিক করতে হবে। ভাবুন একবার, সময়ের সাথে সাথে সমাজ কিভাবে তার থেকে ভিন্ন মানুষদের প্রতি আরও বেশি নিয়ন্ত্রণকামী আর দমনমূলক হয়ে উঠেছে। ফুকোর পরের বড় কাজটার পেছনে একটা মজার গল্প আছে। এর অনুপ্রেরণা এসেছিল বিখ্যাত লেখক হোর্হে লুইস বোরহেসের একটা অদ্ভুত লেখা থেকে। বোরহেস এক কাল্পনিক চীনা বিশ্বকোষের কথা লিখেছিলেন, যেখানে পশুদের ভাগ করা হয়েছে এইভাবে: কিছু পশু সম্রাটের, কিছু সুগন্ধযুক্ত, কিছু পোষমানা, আবার কিছু জলপরী বা কাল্পনিক। ভাবা যায়? এই অদ্ভুত তালিকাটা পড়ে ফুকো প্রথমে খুব হেসেছিলেন, কিন্তু তারপর তিনি একটা গভীর জিনিস উপলব্ধি করলেন। আর সেটা হলো, প্রত্যেকটা সংস্কৃতি বা প্রত্যেকটা যুগের নিজস্ব কিছু গোপন নিয়ম থাকে, যা ঠিক করে দেয় আমরা জগৎটাকে কিভাবে দেখব বা ভাগ করব। এই যে একটা নির্দিষ্ট সময়ের চিন্তার কাঠামো, এই যে অচেতন নিয়মগুলো, যেগুলো ঠিক করে দেয় কোনটা জ্ঞান আর কোনটা জ্ঞান নয়, ফুকো এর নাম দিলেন এপিস্টিম। সহজ কথায়, এপিস্টিম হলো একটা যুগের অপারেটিং সিস্টেমের মতো, যা নির্ধারণ করে দেয় সেই যুগে কি ভাবা সম্ভব আর কি ভাবা সম্ভব নয়। এর মানেটা কিন্তু বিশাল। ফুকো দেখাচ্ছেন যে জ্ঞান আসলে কখনোই নিরপেক্ষ হতে পারে না। এটা সবসময় একটা অদৃশ্য সিস্টেম বা কাঠামো দিয়ে সাজানো থাকে।
তার মানে আমরা যেটাকে অবজেক্টিভ ট্রুথ বা ধ্রুব সত্যি বলে মনে করি সেটাও আসলে আমাদের সময়কার এপিস্টেমের দ্বারাই তৈরি। আর এই ধারণাটাই আমাদের নিয়ে আসে ফুকোর চিন্তার একেবারে কেন্দ্রে, আর সেটা হলো ক্ষমতা আর জ্ঞানের মধ্যেকার সেই গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক। ক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, ফুকো সেটাকে একেবারে উল্টে দিয়েছিলেন। আমরা সাধারণত ক্ষমতাকে কিভাবে দেখি? আমরা ভাবি ক্ষমতা ওপর থেকে নিচে আসে, মানে রাজা বা রাষ্ট্রের হাতে থাকে। এটা দমন করে, না বলতে শেখায়, আর আইন বা জোর খাটিয়ে কাজ করে। কিন্তু ফুকো বললেন, না, ব্যাপারটা মোটেও এমন না। ক্ষমতা কোনো এক জায়গায় জমাট বেঁধে থাকে না। এটা একটা নেটওয়ার্কের মতো, যা সমাজের সবখানে ছড়িয়ে আছে। আর এটা শুধু দমন করে না, বরং এটা উৎপাদনশীল। এটা বাস্তবতা তৈরি করে, সত্য তৈরি করে। আর এটা শুধু আইন দিয়ে চলে না, বরং স্কুল, হাসপাতাল, কারাগারের মতো প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কাজ করে। এইখানেই ফুকোর বিখ্যাত ক্ষমতা জ্ঞান বা পুভওয়ার সাভওয়ার ধারণাটা আসছে। তিনি বলছেন ক্ষমতা আর জ্ঞানকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। এরা আসলে একই মুদ্রার এপিটোপিট। জ্ঞান হলো ক্ষমতার একটা হাতিয়ার, আর ক্ষমতার প্রয়োগ হয় নতুন নতুন জ্ঞান তৈরির মাধ্যমে। তার ১৯৭৫ সালের বিখ্যাত বই ডিসিপ্লিন অ্যান্ড পানিশে ফুকো এই ক্ষমতা জ্ঞানের একটা দুর্দান্ত বিশ্লেষণ করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে একটা সময়ে অপরাধীকে সবার সামনে শারীরিক শাস্তি দেওয়া হতো, আর এখন তাকে কারাগারে পাঠানো হয়। ফুকোর মতে এই পরিবর্তনটা আরও মানবিক হওয়ার জন্য হয়নি, বরং এটা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার একটা আরও কার্যকর, আরও সূক্ষ্ম পদ্ধতি। তো এই কারাগার বা স্কুলের মতো শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠানগুলো কাজ করে কিভাবে? ফুকো ৩টে ধাপের কথা বলেছেন। প্রথমটা হলো অবজারভেশন বা নিরন্তর পর্যবেক্ষণ, যেমন জেরেমি বেনথামের প্যানঅপটেকনের ধারণা, যেখানে একজন অদৃশ্য রক্ষী সবাইকে দেখতে পায়। দ্বিতীয়টা হলো নর্মালাইজেশন বা স্বাভাবিকীকরণের প্রক্রিয়া, যেখানে একটা স্বাভাবিকের মানদণ্ড তৈরি করে সবার আচরণকে সেই ছাঁচে ফেলা হয়। আর তৃতীয়টা হলো এক্সামিনেশন বা পরীক্ষা, যার মাধ্যমে মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ন্ত্রণ করা হয়। এই ৩টি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদের শৃঙ্খলাবদ্ধ আর অনুগত করে তোলা হয়। তার জীবনের শেষ বড় কাজে ফুকো তার এই ক্ষমতা জ্ঞানের তত্ত্বকে প্রয়োগ করেছিলেন আমাদের জীবনের সবচেয়ে ব্যক্তিগত একটা বিষয়, আর সেটা হলো যৌনতা। তার বই দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটিতে ফুকো একটা চমকপ্রদ যুক্তি দেন। তিনি বলেন, এই যে আমরা সেক্সুয়ালিটিকে আমাদের পরিচয়ের একটা মূল অংশ হিসেবে দেখি, এই ধারণাটা খুব বেশি পুরনো নয়, এটা একটা আধুনিক আবিষ্কার। তিনি দেখিয়েছেন কিভাবে সময়ের সাথে সাথে যৌনতা নিয়ে আলোচনাটা মানুষের কাজ থেকে সরে গিয়ে তার পরিচয়ের ওপর কেন্দ্রীভূত হয়েছে, আর এর মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণের আরও একটা শক্তিশালী হাতিয়ার পেয়ে গেছে। তাহলে যদি আমরা পুরো বিষয়টা এক জায়গায় আনি, ফুকোর প্রধান কাজগুলো কি বলছে? ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন দেখাচ্ছে কিভাবে সমাজ যুক্তির সংজ্ঞা দিয়ে পাগলামি তৈরি করে। দি অর্ডার অফ থিংস বলছে যে আমাদের জ্ঞান আসলে সময়ের অদৃশ্য নিয়ম বা এপিস্টেম দ্বারা তৈরি। ডিসিপ্লিন অ্যান্ড পানিশের মূল কথা হল আধুনিক ক্ষমতা শুধু জোর খাটিয়ে নয়, শৃঙ্খলার মাধ্যমে কাজ করে। আর দ্য হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি বলছে আমাদের আত্মপরিচয় ও ঐতিহাসিক আলোচনার ফল। মানে প্রত্যেকটা বইতেই তিনি দেখাচ্ছেন যে ক্ষমতা আর জ্ঞান মিলে আমাদের বাস্তবতাকে তৈরি করছে। শেষ পর্যন্ত ফুকো আমাদের কোনো তৈরি করা উত্তর দিয়ে যাননি, বরং তিনি আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেছেন, আর সেই প্রশ্নটা হলো আমাদের আজকের দিনের কোন সত্যগুলো আসলে ক্ষমতারই নির্মাণ। ফুকোর আসল উত্তরাধিকার এটাই, আমাদের চারপাশের অদৃশ্য ক্ষমতার কাঠামোকে ক্রমাগত প্রশ্ন করে যাওয়ার এই চ্যালেঞ্জ।